আমার এত বড় পেট, ওই অবস্থা আমাকে খুব মারতেছিল গাড়ির পেছনে সিটে বসে, মারতে মারতে একটা পর্যায়ে হচ্ছে এরকম গাড়ির দরজা খুলে ফেলে মানে রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলতে চাইছে। তো এভাবে আমি পড়তেছি, ওই পর্যায়ে রাস্তার যে ছেলেরা মানে কিছু এলাকার ওরা এসে আমাকে ধরে ফেলছে যে এখন যার সাথে পালিয়ে গেল এটা একটা বুড়া মহিলা, একটা মানে 5 বছর 6 বছর রেগুলার মার খেয়েছে, অনেক কষ্টের জীবন আমার হাজবেন্ডের সাথে আমার সেপারেশন হয়ে গিয়েছে, যেটা আমি আমার নিজেরই অজান্তে, আমি জানি না যে আমার ডিভোর্স হয়ে গেছে। একটা প্রতারণা হয়েছে আমার সাথে, এবং সেটা প্রতারণা করার পিছনে প্রথমত কারণটাই ছিল পরকীয়া। এই যে ব্যাধিটা আমাদের সমাজে ছড়িয়েছে, এটার কোনোদিন সারাবে কিনা আমি জানি না, এর চিকিৎসা কি সেটা জানি না, তবে এই ব্যাধিতে আমি ভুগছি। তো যখন আপনারা ভুগতে শুরু করবেন তখন বুঝতে পারবেন যে আমি যে এখনো সুস্থভাবে বসে আছি, সেজে গুজে বসে ক্যামেরার সামনে কথা বলছি, একটা জীবন্ত লাশ বলতে পারেন। ঘটনাটা শুরু এভাবে হয়েছে, আমার বিয়ে হয়েছে করোনার সময় 2020 সালে, তখন আমার আম্মা মারা যায় ক্যান্সারে। তো যাই হোক, তখন এটা আমার লাভ ম্যারেজও ছিল না, অ্যারেঞ্জ ম্যারেজও ছিল না, দ্যাট ওয়াজ এ সেটেলমেন্ট ম্যারেজ। যে আমার ফ্যামিলির দিক থেকে আমার ভাই নেই, আমরা 3 বোনই তখন আনম্যারিড ছিলাম। আব্বু মারা গিয়েছে, আমার মা তখন ক্যান্সার পেশেন্ট। তো ওই মুহূর্তে আমার প্রয়োজন ছিল মানে 3 বোনের যে কোনো একজন বিয়ে করবে, এবং তার যে হাজব্যান্ড হবে সে হচ্ছে ফ্যামিলির দায়িত্বটা নেবে, মানে একজন পুরুষ মানুষ ছাড়া তো সম্ভব না। তখন আমার বড় আপু, উনি হচ্ছে গভর্নমেন্ট জব করে, উনি আসলে ওনাকে তো বলতে পারি না যে তুমি বিয়ে করো। একবার বলেছি বেটার হবে, ডক্টর বলেছে যে একজন গার্ডিয়ান প্রয়োজন, ক্যান্সার পেশেন্ট তো ওনাদের হচ্ছে বেঁচে থাকার ইন্সপিরেশন দরকার, যখন মেয়ের বিয়ে হবে, নাতি হবে, এটা দেখে আপনার মা ভালো থাকবে। তো আমি আমার আব্বু আম্মুর প্রতি বরাবরই ডেডিকেটেড ছিলাম, সেটা শুধু বিয়েই না, আমার যদি মরতেও হতো বা আম্মুর ভালোর জন্য একদিন বেঁচে থাকবে ওটার জন্য, সেটাও আমি জীবন দিতে প্রস্তুত ছিলাম। আমার আব্বু আম্মুর জন্য আমি অলওয়েজ ডেডিকেটেড, নট অনলি প্যারেন্টস, আমার বোন, আমার বাচ্চা, আমি আপন মানুষদের জন্য খুব ডেডিকেটেড। তখন যখন আপুরা রাজি হলো না, তখন আমি নিজে ডিসিশন নেই, তাহলে এমন কাউকে বিয়ে করব যে মিডল ক্লাস, যার কোনো পিছু টান নাই, যে আমার পরিবারের, আমার বোনদের ভাই হয়ে থাকবে, আমাদের বাবার মতো গাছের মতো, বট গাছের মতো দেখে রাখবে, বোনদের বিয়ে দিবে। আমিও তো তখন ছোট, আমাকে পালবে, আমার মা অসুস্থ, তাকে নিজের মায়ের মতো দেখবে। তো এই মুহূর্তে একজন মিউজিশিয়ানের সাথে আমার ফেসবুকে অনেক আগে থেকে অ্যাড ছিল, এটা দিস ইজ দ্য রিয়েলিটি, অনেক আগে অ্যাড ছিল, এবং সে প্রচুর নক দিচ্ছিল। এবং তার কিছুদিন আগে মানে 2-3 মাস আগে আমার যে রিয়েল লাভ যার সাথে ছিল রিলেশনশিপ, ওই ভদ্রলোকের সাথে আমি নিজেই ব্রেকআপ করেছিলাম, কারণ সে 4 বছর ধরে আমার পেছনে ঘুরতে পছন্দ করতো, বাট সে অনেক হাই প্রোফাইল একজন পার্সন ছিল, উনি নির্বাচন কমিশনারের ছেলে, তো বুঝতে পারছেন তার ক্লাসটা কি। তো ওখানে এঙ্গেজমেন্ট হওয়ার পরেও ওটা নিজের দোষে বলেন আর নিজের ইচ্ছে বলেন, ওটা ভেঙে দিয়েছি আমি, কারণ সে মানে আমি গান করতে পারবো না, মানে আমার গান টোটালি অফ করে দিতে হবে, প্লাস গুনগুন করেও কখনো বাথরুমে গান গাইতে পারবো না। এটা জানার পরে আমি এই রিলেশনশিপ যেখানে আমার ভালোবাসাটা ছিল সেটা আমি ইনস্ট্যান্ট না করে দিয়েছি, কারণ গান হচ্ছে আমার ব্লাড। গান কিন্তু আমি কখনোই জাস্ট হালকা একটু শখ করলাম, কিছু টাকা কাটলাম, ভাইরাল হলাম, নো, আমি ফিল করেছি যে না, আমি সব কিছু ছাড়তে পারবো, গান কোনোদিন ছাড়তেই পারবো না। তখন ওই রিলেশন ব্রেকআপ করলাম, তখন আমি একটা স্যাড মুডে ছিলাম, তার মধ্যে মা অসুস্থ। তখন আমি চিন্তা করলাম যে না, কোনো রিচ পার্সনকে বিয়ে করলে তো আমার ফ্যামিলিকে দেখবে না, আমাকে নিয়ে চলে যাবে। তখন আর কি এই ভদ্রলোকের সাথে আমার ফেসবুকে পরিচয়, এবং উনি খুবই পজিটিভ ওয়েতে সিঙ্গেল সেজে, ভালো সেজে আমাদের ফ্যামিলিতে ইন করে, বাসার সামনে এসে আশ্রয় চায়, তার বাসায় ঝগড়া করে আসছে, আশ্রয় দিলাম, কিছুদিন আমার বাসায় ছিল। তো ওই টাইমে মালদ্বীপসে আমার কনসার্ট ছিল, সেটা শেষ করে বাসায় ফিরেও দেখি সে আশ্রিত আছে, আমার মা ছিল বাসায়, বোন ছিল, এবং তাদের সাথে এত ভালো একটা সম্পর্ক তৈরি করে ফেলেছে যে আপন ছেলের মতো। তারাও দেখলাম খুব বাজার সদাই করে দিচ্ছে, তাকে টাকা দিচ্ছে, আমাকে পান এনে দিচ্ছে, মানে পটিয়ে ফেলা যেটাকে বলে আর কি। একটা পর্যায়ে গিয়ে আমি মানে তার কথা এভাবে ভাবিনি যে তাকে বিয়ে করব না, আমাদের বাসায় আছে যেহেতু, আমাদের ভাই নাই, থাকুক না, তার থাকার প্রবলেম, টাকা নাই, এবং সে একজন মিউজিশিয়ান। তো অবশ্যই আমি তো বললামই আমার সব সিঙ্গারদের সাথে খুব ভালো সম্পর্ক, মিউজিশিয়ানদের প্রতি আমি খুব আন্তরিক। তো একটা পর্যায়ে গিয়ে যখন আমি ঢাকার বাইরে গেলাম, আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল চট্টগ্রামে, এখন তার সাথে যোগাযোগ নেই। ওর কথাই হচ্ছে আমি খুব উঠতাম আর বসতাম, মানে ওকে আমি খুবই এত রেসপেক্ট করতাম, এত পছন্দ করতাম, ও আমার ভালো ফ্রেন্ড। এই ভদ্রলোক অনেক চালাকি করে ওই ফ্রেন্ডের আইডি বের করে আমার ফেসবুক থেকে তার সাথে যোগাযোগ করেছে। সে আমার বাসায় থেকে 1 মাস বুঝতে পেরেছে যে আমি কি চাই, আমি কি করি, আমার ফ্যামিলির সম্পর্কে টোটাল আইডিয়া নিয়ে ফেলেছে। তখন ওই ফ্রেন্ডের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে আমাকে না জানিয়ে সে চিটাগাং চলে যায়, ওই ফ্রেন্ডকে এবং তার জামাইকে আবার ওই একই ওয়েতে পটায় যে আপনার ফ্রেন্ডকে খুব ভালো রাখবো। তো ফ্রেন্ড যখন আমাকে বলে তখন আমি শক দিচ্ছি, সে এখানে কেন? পরে দেখলাম যে না, আমাকে তো যেভাবে দেখানো হয়েছে যে না, বান্ধবী বলতেছে ভালোভাবে বিয়ে করো। তো তখন আমি একটা কন্ডিশন দিলাম যে ঠিক আছে, এখন কোর্টের কোনো ম্যারেজ হবে না, প্রথম 3 মাস হচ্ছে কাজী ডেকে বিয়ে করব। আমি তো একজন আর্টিস্ট, আমি কোনো লাইফে রিস্ক নিতে চাই না, ডিভোর্স চাই না। আমি শুরুতে এই ব্যাপারে স্ট্রিক্ট ছিলাম যে
কাজী ডেকে বিয়ে হলে হবে, ছবি আছে ওটার। তখন করোনা চলতেছিল, কোনো বিয়ের আয়োজন করা সম্ভব না। বান্ধবীর সেই 20 বছর পুরনো বিয়ের পুরনো শাড়ি, ওর জামাইয়ের পুরনো পাঞ্জাবি, এটা পরে হচ্ছে ওভাবে হুজুর ডেকে বিয়ে হয়েছে। তো বিয়ে হয়েছে, প্ল্যান ছিল 3 মাস যদি সব ঠিক থাকে। আর আমার মা প্রথমেই তো মানবে না, আমি জানি, যদি মেনে নেয় তখন আমরা ওই ব্যাক ডেটে আমরা কোর্ট ম্যারেজের কাগজটা করে নিব বা তখন কোর্ট ম্যারেজ করব। কিন্তু চিটাং থেকে ঢাকায় আসার পরে সে যেহেতু একটা প্ল্যান করে এসেছে, এটা তো আমি বুঝতে পারিনি। সে এতটাই ভালোবাসা দেখেছে, এতটাই কেয়ারিং দেখিয়েছে এবং এই ব্যাপারে আমাকে খুব ফোর্স করেছে, চলো কোর্ট ম্যারেজ করি চলো। তো 1 সপ্তাহের মধ্যে তার এক ফ্রেন্ড আছে, উনিও মিউজিশিয়ান, বেজিস্ট, ওনাকে দিয়ে কোর্ট ম্যারেজের কাগজ টাগজগুলো সব কিছু ওকে। তারপর থেকে টানা প্রায় 1 বছর খুবই হ্যাপি লাইফ লিড করেছি, খুবই ভালো ছিলাম। তার যে পাস্ট আছে সব কিছু, এই ব্যাপারে কিছুই জানতাম না, শুধু এতটুকু জানতাম তার একটা এক্স গার্লফ্রেন্ড আছে যার ক্যারেক্টার অনেক খারাপ, এবং ক্যারেক্টার খারাপ এতটাই যে তার দুলাভাই বা অন্য কোনো এক রোমান না সামথিং কি নাম, তার থেকে বেবি কনসেপ্ট হয়ে সেই বাচ্চাও অনেক বড়, যেটার পরিচয় সে পেলেছে অনেক বছর। তো যখন আমি এটা একটা সিম্প্যাথি কাজ করলো যে একটা পুরুষ অন্যের বাচ্চা পালে নাকি, এটা কেমন না। তারপর সে মেয়েটা ছিল, সে এখন ভালো থাকতে চাচ্ছে, তার কেন আমি অ্যাকসেপ্ট করবো না। তার তো আর বিয়ে হয়নি, ওইটা জেনে এতটুকুই আমি জানতাম। যখন আমার বেবি মানে কনসেপ্ট করলো, আমি বিয়ের পরপরই বেবি নিয়েছি, আম্মুর জন্য যেহেতু বিয়ে করা, আম্মু তো তখন হসপিটালে প্রতিদিন নিচ্ছি আনছি, অপারেশন হচ্ছে। যখন 6-7 মাসের 7 মাস তখন আমার চলে, অনেক বড় পেট। ওই টাইমে আমি ওই মেয়ে আমার সাথে যোগাযোগ করতো, সে তো আমার হাজবেন্ড, এই বেবি তার, এই বেবির ছবি দেখো, ছবি দেখে আমি শকড, অবিকল আমার হাজবেন্ডের ফেস, এটা অন্য কারো বাচ্চা হতে পারে না। আচ্ছা, সেটা গেল। ওই ঝগড়াটা এমন পর্যায়ে পৌঁছে গেছিল যে 7 মাসের প্রেগনেন্সি কিন্তু নষ্ট করা যায় না, কিন্তু আমি তখনও ডিটারমাইন্ড ছিলাম যে আমি না, কোনো মেয়ের সংসার ভাঙবো না, আমি যদি এটা লাইফ রিস্ক আর কি। তো মিরপুর 2 নম্বরে একটা মানে এরকম একটা ক্লিনিক আছে যারা ইলিগালি এটা অনেক টাকা নিত, 75,000 টাকা চেয়েছে, এবং আমার হাজব্যান্ডই আমাকে সাথে করে তখন নিয়ে গেছিল। তখন তো তার উসুল হয়ে গেছে, মোটামুটি যতটুকু দরকার ছিল নিয়ে গেছে, এবং ওই অপারেশন করার জন্য সে রাজি ছিল, সব রেডি ছিল। তো যখন আমরা ব্যাক আসতেছি তখন ড্রাইভার গাড়ি চালাচ্ছিল আর আমি আর আমার হাজব্যান্ড পেছনে বসা। এই বিষয়ে তর্কাতর্কির এক পর্যায়ে সে আমাকে আমার এত বড় পেট, ওই অবস্থা আমাকে খুব মারতেছিল গাড়ির পেছনে সিটে বসে, মারতে একটা পর্যায়ে হচ্ছে এরকম গাড়ির দরজা খুলে ফেলে মানে রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলতে চাইছে। তো এভাবে আমি পড়তেছি, ওই পর্যায়ে রাস্তার যে ছেলেরা মানে কিছু এলাকার, ওরা এসে আমাকে ধরে ফেলছে এবং তাকে চড় থাপ্পড় একটা দিল যে কি ব্যাপার, একটা প্রেগনেন্ট, এটা আপনার ওয়াইফ না, তাকে এইভাবে আপনি। তো ভয়ে তখন আবার গাড়ির মধ্যে আমাকে নিল, আমি তো শকড, আমার সাথে এরকম হবে। তারপরে বাসায় চলে আসলাম, এরপরে আর ওখানে যাওয়া হয়নি, ও ভয়ে আমাকে নিয়ে যাওয়া হয়নি। ওই বাচ্চাটা কিন্তু হলো। বাচ্চা কখন হলো? যখন আমার মা মারা গেল, তার কিছুদিনের মাথায় বাচ্চা হলো, এবং যে মায়ের জন্য বাচ্চাটা নিলাম উনি বাচ্চাটা দেখতে পারলেন না। আমার লাইফটা কিন্তু ওখানেই আমি বুঝে গেছি যে আমার এই বাচ্চার বাবা তো আমি সরাবো না কখনো, আমার যত কষ্টই হোক। আমার ফ্যামিলিতে ডিভোর্স নাই, আমি ডিভোর্স জিনিসটা আমি আমার মধ্যে আনবো না, কারণ আমার বড় বোন আছে, তাদের উপর এই জিনিসটা না আসুক যে ছোট মেয়ে ডিভোর্স হয়েছে, মিডিয়াতে কাজ করে। আমি ভাইয়া 5 বছর 6 বছর রেগুলার মার খেয়েছি, রক্তাক্ত হয়েছে, কিন্তু কখনো কেউ বুঝতে পারেনি। গত 2 বছর আগে একটা পর্যায়ে এসে ভ্যালেন্টাইন, এবং ভ্যালেন্টাইন ডে আমার লাইফের একটা বড় ট্র্যাজেডি। ভ্যালেন্টাইন ডে কোনোদিনই আমার বয়ফ্রেন্ড তো ছিল না ওরকম, আর হাজবেন্ডের সাথেও 6 বছর সংসার করেছি। এই 6 বছরে একটা ভ্যালেন্টাইন ডেতে একটা গোলাপ ফুল আমাকে দেয়নি বা আমি পাইনি, বা একটা ভ্যালেন্টাইন ডেতে তার সাথে আমি কোথাও থাকে না, আমি কার সাথে একটা ডেটিং এ যাবো বা একটা ভ্যালেন্টাইন ঘুরতে নিয়ে যাওয়া, একটা সারপ্রাইজ। ভ্যালেন্টাইন আমার লাইফের হচ্ছে একটা বিষাদের একটা অকেশন। হ্যাঁ, প্রতিবারই আমি এটা মিস করি। গত 2 বছর আগে ভ্যালেন্টাইনে আমি খুব আশা করে শখ করে লাল শাড়ি পরে সেজেগুজে ওয়েট করছিলাম। আমার দিনে 2টা কনসার্ট ছিল, ক্যান্সেল করেছি, শুধু সন্ধ্যারটা রেখেছি, তাও তাকে নিয়ে যাব। আগে থেকেই বলে রেখেছি যে কালকে কিন্তু আমরা ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করব। ঘুম থেকে উঠে দেখি সে নাই। পরে ফোন করলাম, বললো যে আমি শোতে আছি, মানে দিনের বেলা শো, সন্ধ্যার মধ্যে শেষ হয়ে যাবো, তারপরে আমি আসবো। আচ্ছা, তো তার কিছুদিন আগে তার অনেক পরকীয়া ধরা পড়েছে, প্রতি মাসে একটা ধরা পড়ে। আমি যখন এটা নিয়ে প্রতিবাদ করি, মারধর করে, থ্রেট দেয়, মানে ব্ল্যাকমেল করে, একটা পর্যায়ে পা ধরে মাপটাপছে, কান্নাকাটি করে, মানে নার্সিস্টিক একটা যে অ্যাটিটিউড, ভালোবাসতেছে আবার মারতেছে আবার ছাড়বেও না, এরকম করে আমি 5 বছর সংসার করেছি। আর ওই ইন্টারভিউটা যেদিন দিলাম ভ্যালেন্টাইন ডেতে, ওই দিন ইন্টারভিউর ঘন্টাখানেক আগে আমার কেন যেন মনে হলো প্রতিবার তো ভ্যালেন্টাইন ডে সে অন্যান্য মেয়ের সাথেই পালন করলো এবং প্রতিবারই ধরা খায়, এবারও একটাবার ট্রাই করে দেখি। তার হচ্ছে মাই জিপি অ্যাপ আমার ফোনে ইনস্টল ছিল, তো জাস্ট
ক্লিকটা করেই দেখলাম যে রাতে ঠিক 12টা 1-এ যেখানে আমাকে উইশ করার কথা, আমি তার জন্য ফুল নিয়ে বাসায় আসছি, আসলে তাকে ফুল দিলাম, সে হ্যাপি না, ফুলটা নামানিয়ে নর্মাল রেখে দিল, গিয়ে ঘুমায় গেল। যখন আমি টাইমিংগুলো মিলিয়ে দেখলাম যে ঠিক 12টা 1-এ, আমি তো 12টা 2 বা 3-এর সময় ঢুকেছি বাসায়, আমার শো ছিল, ফুল কিনতে লেট হলো। তো 12টা 1-এ সে ঠিকই একটা মেয়ের সাথে কথা বলেছে, এবং সেই মেয়ের আমি ছবি টবিও দেখিয়েছি তখন সাংবাদিকদের, এবং ওই মেয়েটার সাথেই ওই সেম লোকেশনে কথা বলে এবং ওইখানেই আছে, ওই মেয়ের সাথেই ভ্যালেন্টাইন পালন করতেছে, আর আমি বাসায় তার জন্য সেজেগুজে লাল শাড়ি পরে বসে আছি। তো ওই মুহূর্তে আমাকে জার্নালিস্টরা আসছিল, তারা ভ্যালেন্টাইন ডে নিয়ে রোমান্টিক কিছু ইন্টারভিউস নিবে। তো আমার কান্না দেখে বলতেছে, আপু প্লিজ ইন্টারভিউটা দেন, এত কষ্ট করে আসছি। আমি ভাইয়া ভ্যালেন্টাইন ডেতে এই ইন্টারভিউ নেবেন, আপনার একটু নষ্ট হবে। বলে কেন? আপনি যদি আজকে যেটা সত্যি এটাই বলেন, আপনার তো ইন্টারভিউ ফেক কিছু বলার দরকার নেই, আপনি সত্যিটাই বলেন না। আজকে যদি আপনি সত্যিটা না বলেন, হয়তো এমনও হতে পারে এই ইন্টারভিউটা আপনার ভবিষ্যৎ জীবনে আপনার যে চরিত্রে কলঙ্কের দাগ উনি দিবে, সেটা থেকে আপনি বাঁচবেন। কিভাবে? বলে আজকে দেখতেছেন সে পরকীয়া করতেছে, আপনি লুকাচ্ছেন। একদিন এমন সময় না আসুক যে সে পরকীয়া করতে করতে আপনাকে ফেলে চলেই গেল, গিয়ে বললো যে ও পরকীয়া করতো, ও মিডিয়াতে কাজ করে। সেটাই কিন্তু ঘটেছে। তো ওই ইন্টারভিউতে আমি পরকীয়া নিয়ে অনেক কথা বলেছি, অনেক কান্নাকাটি করেছি, অনেক কষ্টের জীবন আমার। তারপরে এখন লাস্ট টাইমে এসে যেটা হলো, সেটা পরকীয়া করতে করতে লাস্ট যেটা হলো, তাও যা মানে প্রফেশনাল মেয়েদের সাথে রিলেশন ছিল, ইয়াং মেয়েদের সাথে, সিঙ্গারদের সাথে রিলেশন ছিল, মানা যায়। এখন যার সাথে পালিয়ে গেল, এটা একটা বুড়া মহিলা, একটা মানে একটা 50-55 বছর একটা সুগার মাম্মি। মানে মানুষের রুচি এত নিচে নামতে পারে শুধুমাত্র লোভ, টাকা। মানে আমি কি বলবো, আর হয়তো বা সে ওখান থেকে অনেক ছাড় পাবে, যেটা আমার কাছ থেকে হয়তো পেত না। আমি তো তাকে ভালোবাসি, আমি তো অবশ্যই আমার হাজবেন্ডকে 10টা মেয়ের সাথে এভাবে করে ছেড়ে দিব না, যেটা সে দিচ্ছে। আপনার গত 2 দিন আগে একটা টিকটক ভিডিও দেখলাম, অর্ধনগ্ন, মানে একদম অর্ধনগ্ন মেয়েদের সাথে সে বিচের পাড়ে নিজে অর্ধনগ্ন হয়ে নাচানাচি করতেছে 3-4টা মেয়ের সাথে। এগুলো আসলে তো আমি তো অ্যালাউ করতাম না। সে কি করতো আমাকে? আমি যদি অর্ধনগ্ন ছেলেদের সাথে গিয়ে বিচে এভাবে করতাম, মেনে নিত? আমি তো করিনি, তাহলে তারটা আমি কিভাবে মানবো? তো এগুলো করতে পারবে বলে ওখানে গিয়েছে। আর ওই ভদ্রমহিলা, ওনার এর আগেও 3টা বিয়ে হয়েছে, এক এক জায়গায় 8 বছর 10 বছর করে সংসার করেছে, তার বেবি হয় না, এবং ওইটাকেই সে কাজে লাগিয়েছে। প্রত্যেক হাজব্যান্ডের কাছে না বলেই বিয়ে করেছে। তো একটা পর্যায়ে গিয়ে যখন ডিভোর্স হয়ে গেছে, তখন ওখান থেকে ভালো অ্যামাউন্টের দিলমোহর নিয়েছে, এবং লাস্ট এনজিওর কথা বলেও সে কারো কাছ থেকে 30 লক্ষ টাকা সে এবং তার মা টাকা নিয়ে হাতিয়ে তারপর পালাই গেছে। এটা নিয়ে তারা আবার তাকে ধরেছে। একটা চিটারির চরম লেভেলের এই মহিলা চৈতি। তো এই বিষয়গুলো আমি তখন তার ব্যাপার যখন জানলাম, সেটা একদম লাস্ট পর্যায়ে, হ্যাঁ, তখন আর কি আর কিছুই বাকি নেই। তারা অলরেডি, আমি যেদিন জানতে পারি রিলেশনশিপের কথা, তখন অলরেডি তারা কক্সবাজার রয়্যাল টিউলিপ হোটেলে সময় কাটাচ্ছে, এবং আমি এতটাই শকড হয়েছি, মানে যেটা আমি বলার ভাষা নাই। আর সে যে বিয়েও করে ফেলবে, বা মানে আমি তাকে গিয়ে হাতে নাতে ধরেছি, সেদিন সে আনুষ্ঠানিকতার সাথে গায়ে হলুদ করতেছিল। তার আগের দিন আনুষ্ঠানিকতার সাথে মেহেদি অনুষ্ঠান করেছে, এবং সেটা গোপনে না, একদম অনুষ্ঠান করে। তো ওই দিন রাতে বাসায় আসেনি বলেই তার সাথে আমার ফোনে ঝগড়াটা লাগে। আপনারা একটা ভিডিও দেখেছেন, ভাইরাল হয়ে গেছে একদম, আমি দরজা ধাক্কাচ্ছি, আমার বেবি ছিল। আচ্ছা, ওইটার আগের দিন উনি বাসায় আসেনি রাতে, আর তার আগের রাতে হচ্ছে বাসায় ছিল, সব নর্মাল, খুব ভালো সম্পর্ক, আমাদের কোনো ঝগড়া ছিল না, যা কিছুই ছিল না। তো ওই দিন যেটা হয়েছে, উনি হঠাৎ করে আসবে বলে রাত 12টা 1টা 2টা বেজে গেছে, আসছেন। তো আমি যেহেতু তার কিছুদিন আগে একটা মেয়ের সাথে কক্সবাজারে গেছে, এরকম একটা জিনিস জানি, আমি এই বিষয়টা তাকে বলিনি, গোপনে আমি তার অবজার্ভ করতেছিলাম। কারণ কি, আমি আমার হাজব্যান্ডকে এত অন্ধবিশ্বাস করতাম, যতই আমি প্রশাসনের মাধ্যমে তার সবকিছু লোকেশন থেকে শুরু করে সবকিছু অবজার্ভ করতাম, কিন্তু আমার ওগুলো মিথ্যাই মনে হতো। 6টা বছর যত যাই হয়ে গেছে, দিন শেষে রাতে আমার হাজব্যান্ডের বুকের 2 পাশে 2জন ঘুমাতাম, এবং আমরা কোনো দিনই বালিশে ঘুমাই, এটাতেই অভ্যস্ত। যেহেতু আমার আব্বু নাই আম্মু নাই, ছোটবেলা থেকেই আম্মুর হাতের উপর ঘুমিয়ে অভ্যস্ত। আম্মু মারা যাওয়ার পরপরই তার সাথে ওই টাইমে বিয়ে, হাজব্যান্ডের হাতের উপর, বুকের উপর ঘুমাইতাম। কোনো দিনই আমি আলাদাভাবে থাকিনি একা। বাচ্চা হওয়ার পরও বাচ্চাও সেম। হঠাৎ করে একটা আসেনি তখন আমি এটা যখন মিসিংটা ফিল করতে পারছি যে অসম্ভব, আমি তো বাঁচবো না, এরকম থাকতে পারবো না, যে করে হোক এটা ঠেকাইতে হবে, স্বপ্নের মধ্যে বাঁচা যাবে না। তখন বাচ্চাটাকে বোঝাই শোনায় নিয়ে গেলাম। তো প্রথমবারে আমি গেলাম তখন আমি কোনো সাংবাদিক কেউই ছিল না। আমি যাওয়ার পরে আমাকে দরজা খুলে দেখি, দরজা আমার বাচ্চার মুখের উপরে লক করে দিয়ে বলতে, মানে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, এখানে নাই, এখানে আপনার হাজবেন্ড নাই, কে আসবে, মিথ্যা বলেছে।